নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তোমাদের সামনে আমি যে লেকচারটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে রসায়ন অধ্যায় 3, পদার্থের গঠন, স্ট্রাকচার অফ সাবস্টেন্সেস। খুবই 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 কঠিন একটি অধ্যায়। তোমরা মনে করো যে তোমাদের এনসিটিবি যে বই আছে সেই বইয়ে তোমাদের এই অধ্যায়টাকে যেভাবে সাজানো হয়েছে তুমি যদি সেটাই পড়ে যাও তাহলে তুমি নিশ্চিত স্কুল পরীক্ষায় কিংবা বোর্ড পরীক্ষায় 00 না পেলেও, 00 বুঝো তো, মানে 100, 100 তো পাবা না, কোয়াইট ইম্পসিবল। তো 00 বলতে আমি যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা না। তাই এই অধ্যায়টি তুমি যদি এমনভাবে পড়ো তাহলে তেমন ফলাফল আসবে না। তাই যেমন করে পড়তে হবে সেই পড়াটাই আমরা এখানে তোমাদের জন্য সাজিয়েছি। তাই আজকে আমরা আলোচনা করব এই অধ্যায়টি এমনভাবে যেখানে তোমাদেরকে প্রতিটা স্লাইড পুঙ্খানুপুঙ্খভাবে আমি ব্যাখ্যা দেবো। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের যেই টপিক্সের লেকচারটা হবে সেটি হচ্ছে পদার্থের গঠন অধ্যায় 3, অর্থাৎ পদার্থ কী। তোমরা জানো যে পদার্থ হচ্ছে, আমরা পৃথিবীতে যত পদার্থ দেখি প্রত্যেকটা পদার্থেরই কিন্তু আকার আছে, তাই না? আকার আছে, আকৃতি আছে, তারপরে একটা ভর আছে, জানো তো নাকি? তাহলে পদার্থ কি? হ্যাঁ, পদার্থ কি বলো তো? পদার্থ হচ্ছে, দেখো, পদার্থ যদি আমি একবারে নর্মাল সংজ্ঞা দিই তাহলে একরকম, যে তোমরা ছোটকাল থেকে যেটা জেনে আসতেছো যে যার মানে বিশেষ করে যার ভর আছে, ওজন আছে, আয়তন আছে, স্থান দখল করে, তাই না? এবং যার বিশেষ করে তাপমাত্রা বাড়ালে তার আয়তন বাড়ে কিংবা কমে, অথবা চাপ বাড়ালে তার আয়তন সংকুচিত হয়, তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে, তাই না? তার বিশেষ করে অবস্থার যে পরিবর্তন সেটা কিন্তু রয়েছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, পদার্থ হচ্ছে যদি তুমি জানতে চাও একেবারে সুন্দরভাবে তাহলে তুমি অবশ্যই লিখতে হবে একবারে প্রথম থেকে পদার্থ কি বা হোয়াট ইজ সাবস্টেন্সেস। বিশেষ করে যার কি আছে ভাইয়া, ভর আছে, তাই না? ভর আছে, তারপর কি আছে বলতো? আকার আছে, আকার, হ্যাঁ আকার আছে, তারপর কি বলতো? আকার, আকৃতি, তাই না? আকার আর এটা কি আকৃতি, তাই তো? তারপর কি আছে ভাই বলতো? স্থান দখল করবে, সে স্থান দখল করবে। তো তার কিন্তু এই দখলদারিত্বের একটা মানে পাওয়ার আছে, তাই তো? স্থান দখল করবে, যে পাত্রে রাখো না কেন সেই পাত্রের পুরো আয়তনে সে দখল করবে, তাই না? তাহলে কি আছে ভাইয়া? আয়তন আছে, তাই তো? আয়তন আছে, তাহলে ভর আছে, আয়তন আছে, আমি যদি আরেকটু অ্যাড করি ওজনও আছে, তাই না? ওজনের অনেকে আবার ভর আর ওজনের মধ্যে একটা জটলা পাকায়, সেটাও আমরা ক্লিয়ার করবো ইনশাল্লাহ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমার একটা পদার্থ, পদার্থ। এবং তার কিন্তু একটা ব্যাপার আছে ভাইয়া, ব্যাপনের, ব্যাপনের কিছু কথা আসবে, ঊর্ধ্বপাতনের কিছু ব্যাপার আসবে, আসবে না? অনুব্যাপন বা যেটাকে আমরা বলি কি নিঃসরণ, হ্যাঁ? তাহলে ব্যাপন, নিঃসরণ, এই বিষয়গুলো কিন্তু এখানে থাকবে। তো একটা পদার্থের আসলে যে বৈশিষ্ট্যগুলো আমি যদি তোমাকে এখানে একটু দেখাই, যে আসলে একটা পদার্থের বৈশিষ্ট্য যদি তুমি একটু পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাও তাহলে তুমি এখানে একটা পদার্থ ড্র করবা, ঠিক আছে? ধরো এই একটা পদার্থ, আমি একটা ইট নিছি, দ্যাট ইজ ব্রিক্স। তো এই যে ব্রিক্সটা তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক ছোট 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 এরকম পার্টিকেল দ্বারা তৈরি, তাই না? কণা দ্বারা গঠিত। এখন ভাইয়া এই এক একটা কণা দেখো, এটা যদি একটা মৌলিক পদার্থ হয় তাহলে এই যে ছোট ছোট যে কণাগুলো আছে এগুলোর নাম কি বলো তো? এই যে ছোট ছোট কণাগুলো দেখতে পাচ্ছ এগুলোর নাম কি? তাহলে মৌলিক পদার্থ আসলে কি দিয়ে গঠিত হয়? এটা তো একটা পদার্থ, তাই না? তাহলে পদার্থ অ্যাকচুয়ালি কি? পদার্থ হচ্ছে যার ওজন আছে, স্থান দখল করে, আয়তন আছে, আকার আছে, আকৃতি আছে, এবং মানে বিশেষ করে ভর আছে, সে কি পদার্থ, তাই না? আচ্ছা, তো এখন পদার্থের যদি ডেফিনেশন তুমি আরও ভালো করে জানতে চাও তাহলে আমাদের চলে যেতে হবে সায়েন্টিস্ট ডাল্টন, সায়েন্টিস্ট ডেমোক্রিটাস, সায়েন্টিস্ট লুসিপাস, সায়েন্টিস্ট প্রাউট। এই বিজ্ঞানীগণ ওনারা অনেক বেশি পদার্থ নিয়ে গবেষণা করেছেন। এবং আমরা যদি জাবের ইবনে হাইয়ান, বিশেষ করে অ্যারাবিয়ান বা মিশরীয় যে সায়েন্টিস্টগুলো ছিলেন তারাও কিন্তু পদার্থ নিয়ে অনেক বেশি গবেষণা চালিয়েছেন। ভাইয়া পদার্থ আর পার্টিকেল কিন্তু এক জিনিস না। তাহলে পদার্থ কি এটা তোমরা আশা করি বুঝছো। আর আমরা এখানে যদি আরও একটা পদার্থ আমরা ড্র করি, সেটি হচ্ছে ধরো ছোটোবেলা তোমরা এরকম ডট ডট খেলতা, হ্যাঁ মনে আছে? এরকম ডট ডট খেলতা। তো আমি এখানে ড্র করছি কি তুমি অবশ্যই বুঝতেই পারছো, এটা একটা হাইড্রোজেন, তাই না? একটা হাইড্রোজেন। তো এটা কিন্তু একটা পদার্থ, এটা কি একটা পদার্থ, তাই না? তো এটা কি পদার্থ? মৌলিক পদার্থ নাকি যৌগিক পদার্থ? এখন আমি যদি হাইড্রোজেন একটা পরমাণু চিন্তা করি তাহলে তার কি আয়তন থাকবে কিনা?
বলো তো? আমি যদি হাইড্রোজেন একটা গ্যাস কল্পনা করি বা চিন্তা করি, তাহলে কি এটার আয়তন থাকবে, স্থান থাকবে, বা আকার আকৃতি থাকবে কিনা, ভর থাকবে কিনা, ওজন থাকবে কিনা, স্থান দখল করবে কিনা, এই ধরনের বিষয়গুলো নিয়ে আসলে আমরা আলোচনা করে থাকি। তাহলে যদি তুমি আমাদের রসায়ন বিজ্ঞানে বা রসায়নে এমন একটা শাখা আছে যেখানে পদার্থের গঠন, পদার্থের ধর্ম, পদার্থের অবস্থা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়, সেটাই কিন্তু কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন। সো আজকে আমাদের সেই রসায়নে পদার্থ সমাচার, পদার্থ কি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, হাইড্রোজেন একটা পদার্থ, একইভাবে তুমি যদি এখানে নাইট্রোজেনকে নাও, এই নাইট্রোজেনও কি একটা পদার্থ, তাই না? তার স্টেট মানে অবস্থা আছে, কঠিন, তরল, বায়বীয় বা প্লাজমা অবস্থা বা তরল স্ফটিক অবস্থা, সেটা আলাদা ব্যাপার। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, পদার্থ কি আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন। ছোটবেলা থেকে আপনি যেগুলো পড়েছেন সেগুলোই মূলত এখানে পদার্থ হিসেবে আখ্যায়িত হচ্ছে। কিন্তু কেমিস্ট্রিতে পদার্থটা একটু স্পেশাল, কারণ কেমিস্ট্রিতে পদার্থের অবস্থা বলতে বা পদার্থের গঠন বলতে ওই পদার্থটা কি দ্বারা গঠিত। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, পদার্থ কি দিয়ে গঠিত হবে, আমরা এখন সেই স্লাইডটাতে একটু যেতে চাই। লেটস গো। দেখো, পদার্থের বৈশিষ্ট্য, যেটা আমরা একটু আগে তোমাদেরকে পড়িয়েছি যে পদার্থের বৈশিষ্ট্য কি বা আদৌ কি পদার্থের বৈশিষ্ট্য আছে কিনা। হ্যাঁ, দেখো, পদার্থের বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে, তুমি যদি কোনো একটা পদার্থকে ধরো, এইভাবে আমি যদি একটা পাত্র নিই, তো এই পাত্রের মধ্যে যদি আমি এখানে একটা পদার্থ চিন্তা করি যে স্যার আমি এখানে অক্সিজেন গ্যাস নিলাম, এই অক্সিজেন কিন্তু একটা পদার্থ, তাই না? সো এখন আমি যদি এইটাকে মানে এই যে পদার্থটা তুমি দেখতে পাচ্ছ এখানে যে হাইড্রোজেন, সো এটা তুমি জানো যে এটার স্থান, তারপর কি ভর আছে, আয়তন আছে, আকার আছে কি নাই, আকৃতি আছে কি নাই, যে পাত্রে রাখবা সেই পাত্রের আকার কি সে ধারণ করবে কিনা, আসলে কি পদার্থটা কি কঠিন, তরল নাকি গ্যাসীয়, তার উপর ভিত্তি করে তার আকার, আকৃতি এবং বিশেষ করে গঠন প্রকৃতিগুলো ব্যাখ্যা করতে হবে। সো আমি যদি বলি যে এটা হচ্ছে একটা সলিড, কথার কথা সলিড, আচ্ছা সলিড না, এটা একটা গ্যাস, ঠিক আছে, এটা লিকুইড। যদি আমি এটা লিকুইডই কল্পনা করি, তাহলে কিন্তু তার ভাইয়া আয়তন থাকবে, তাই না? আয়তন থাকবে। এখন আয়তন কোনটা নিব আমরা সেটা পরের বিষয়, কিন্তু আয়তন থাকবে, এটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে? দেখো, এটা কি থাকবে বলতো? এটার আয়তন থাকবে। আমি একটু মুছে দিচ্ছি। দেখো, এটার আয়তন থাকবে, তাই তো? দেখো, তো আমি যদি এখানে একটা পদার্থ আবারও ড্র করি, এই দেখো পদার্থটা এখানে দেখালাম। সো আমি এটা কি নিছি বলতো? এটা অক্সিজেন নিলাম। সো এই যে অক্সিজেনটা নিলাম, সো অক্সিজেনের কি আছে তুমি বলো? অক্সিজেনের কি আছে? এটা তোমার আয়তন আছে, হ্যাঁ, মানে ভলিউম থাকবে, অবশ্যই এটার ভলিউম থাকবে, ঠিক আছে? ভলিউম মাস্ট। তারপর হচ্ছে কি থাকবে? এটার ওজন থাকবে, সাইজ আছে, তারপর হচ্ছে কি স্ট্রাকচার থাকবে, অবশ্যই থাকবে, তাই না? সো ভাইয়া, এই যে পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে মূলত এইগুলাই, তাই তো? তো আমি যদি এটাকে এখন গ্যাস কল্পনা করি যে অক্সিজেন গ্যাস, তাহলে কি হবে? এখানে একটু খেলা আছে ভাইয়া, যে যদি এটা গ্যাস কল্পনা করি, তাহলে আমি যদি এখন এখানে মনে করো যে এই যে পি মানে বুঝো, পি হলো চাপ, মানে প্রেশার, এখানে চাপ আমি স্থির রাখবো, ঠিক আছে? চাপ স্থির রাখবো। তো চাপ স্থির রেখে আমি যদি এখন এখানে তাপমাত্রা বাড়াই, মানে টি, এই যে তাপমাত্রা যদি বাড়িয়ে দেই, তাহলে এটার আয়তন কি বাড়বে না কমবে? অবশ্যই এটার আয়তন কি হবে? বেড়ে যাবে। তাহলে তুমি দেখো পদার্থের বৈশিষ্ট্য, আমি তোমাকে পড়াচ্ছি পদার্থের বৈশিষ্ট্য। তো আমি যদি ভাইয়া চাপ স্থির রেখে কোনো একটা গ্যাসীয় পদার্থের, হ্যাঁ, তাপমাত্রা বাড়াই, তাহলে আয়তন কি হবে? বাড়বে, তাই না? তাহলে তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে কি ভাইয়া? সমানুপাতিক, তাই তো? সমানুপাতিক, এটা কিন্তু একটা বৈশিষ্ট্য। এখন তুমি তাপমাত্রা বাড়াচ্ছ, তাহলে পাশাপাশি কি তার আয়তন যে সম্প্রসারণ, মানে আয়তন গুণাঙ্ক, এটা বাড়তেছে না কমতেছে? অবশ্যই এটা বাড়তেছে। আর হচ্ছে কি ভাই, মানে সংকোচনের যে ব্যাপারটা, তুমি এখন বলা যে স্যার আমি যদি এখানে এখন আপনার তাপমাত্রা স্থির রেখে, ধরো আমি এই পাত্রে গ্যাস নিলাম, আবার তো আমি এই পাত্রে গ্যাস নিয়ে কি করলাম জানো? আমি এই পাত্রে গ্যাস নিচ্ছি, ওকে? তো আমি এই পাত্রে গ্যাস নিয়ে এবার কোনটা নিছি? ধরো আমি নাইট্রোজেন গ্যাস নিলাম, ঠিক আছে? এবার আমি যেটা করব সেটা হচ্ছে ভাইয়া, এই যে তাপমাত্রা মানে টি স্থির রাখবো। টি কি রাখবো? স্থির। তো টি স্থির রেখে, টি আমি স্থির রাখবো। স্থির রাখার পরে এবার আমি কি করবো বলতো? হ্যাঁ, যদিও চাপের সাইনটা আমি উপর থেকে দিতে চাই, এই যে চাপ বাড়াতে চাই। যদি আমি চাপ বাড়াই, দেখো, আর তাপমাত্রা স্থির রেখে চাপ বাড়ালে, তাহলে আলটিমেটলি আমার আয়তন কি হবে বলতো? আয়তনটা কমে যাবে, তাই তো? এটা কি হারে কমবে? ব্যস্তানুপাতিক হারে কমবে। তাহলে ভাই আয়তন কখন বাড়বে কখন কমবে, এই বিষয়গুলো কিন্তু পদার্থের বৈশিষ্ট্যের মধ্যে চলে আসতেছে। এছাড়া পদার্থের কিছু গতি আছে, গতির মধ্যে কি কি আছে? তোমার কম্পন গতি আছে,
তারপর হচ্ছে তোমার বিশেষ করে আমরা যেটা কম্পন গতি বলি, তাপ দিলে পদার্থের কণাগুলা কম্পিত হয়। এরপর তোমার চলন গতি আছে, ঠিক আছে। তোর পদার্থের কি আছে ভাই, অনেকগুলা চলন আছে, অনেকগুলা গতি আছে। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ সামনে আলোচনা করব। তাহলে পদার্থের বৈশিষ্ট্যের মধ্যে তুমি দেখলা যে চাপ স্থির রেখে আমি তাপমাত্রা বাড়ালে আয়তন কি হয়, বেড়ে যায়। আবার আরেকটা জায়গায় দেখলাম তাপমাত্রা স্থির রেখে আমি যদি গ্যাসের চাপ বাড়াই তাহলে আয়তন কি হয়, কমে যায়, সেটা ব্যস্তানুপাতিক হারে কমতেছে। এবার আসো আমি যদি আয়তন স্থির রাখি, মানে ভি স্থির রাখি, তাহলে আমি আরেকটা পাত্র এখানে ড্র করব। দেখো এখানে আমি কি করলাম বলতো, এখানে আমি ভি স্থির রাখলাম, ঠিক আছে। ভি মানে কি, আয়তন। ভি স্থির রেখে আমরা এবার কি করবো বলতো, তাপমাত্রা মানে টি বাড়ায় দিব। তো টি যদি বৃদ্ধি করি তাহলে ভি স্থির থাকবে, এখানে ভিটা কি থাকবে, কনস্ট্যান্ট মানে স্থির, স্ট্যাটিক থাকবে। ওকে, স্ট্যাটিক থাকবে। ভি স্থির রেখে আমি যদি তাপমাত্রা বাড়াইতে থাকি তাহলে এই পদার্থের অবস্থাটা কি হবে বলতো, তাপমাত্রা বাড়ালে তার চাপ কি হবে, বেড়ে যাবে, তাই না। তাহলে ভাইয়া আয়তন স্থির রেখে যদি আমি কোনো একটা পদার্থের তাপমাত্রা বাড়াই তাহলে পদার্থের কণাগুলোর মধ্যে চাপ কি হবে, বেড়ে যাবে। তাহলে ভাই আবর্ত গতি বলে একটা কথা আছে, কম্পন গতি বলে একটা কথা আছে, মানে ভাইব্রেশন। তো আমরা সেই কম্পন বা আবর্ত গতিগুলো ইনশাল্লাহ দেখবো যে কোন কোন পদার্থের কি ধরনের গতি থাকে। এই হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য। তাহলে এখন তুমি আমাকে বলো যে তরল পদার্থের ক্ষেত্রে বা কঠিন পদার্থের ক্ষেত্রে কিংবা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কোন পদার্থের ক্ষেত্রে এই তিনটা পাত্রে যে ঘটনা তুমি দেখতে পাচ্ছ এগুলো আসলে প্রযোজ্য বা অ্যাপ্লাইকেবল। তাহলে পদার্থের বৈশিষ্ট্য যারা একটু অ্যাডভান্সড স্টুডেন্ট আছো তাদের জন্য হয়তো বা এই লেকচারটা অনেক বেশি গুরুত্ব পাবে, আর যারা একটু মানে কম পড়ো তারা হয়তো বা এটা একটু কম বুঝবা। তোমরা চাইলে শুধুমাত্র পদার্থের বৈশিষ্ট্যগুলো বই থেকে পড়ে নিলে হবে। ওকে, আমি অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলেছি মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে পদার্থের বৈশিষ্ট্য আমাদের আশা করি তোমরা বুঝেছো, আমরাও বুঝিয়েছি। এবার আমরা চলে যাব থার্ড লেকচার অর্থাৎ থার্ড স্লাইডে। সেখানে কি বলছে আমরা একটু সেই বিষয়গুলো দেখি। মৌলিক ও যৌগিক পদার্থ কি। দেখো মৌলিক এবং যৌগিক পদার্থ কি, এই বিষয়টা তোমরা ছোটবেলায় পড়ছো যে মৌলিক পদার্থ কি। দেখো তুমি যেটা ডেফিনেশন টানো, যেই পদার্থকে আমরা ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ বা অন্য কোনো কণা বা অন্য কোনো উপাংশ বা অন্য কোনো মৌল পাওয়া যায় না। গ্রেডিয়েন্ট অর পার্টিকেল অথবা কম্পোনেন্টস পাওয়া যাবে না। ওই ধর্ম বিশিষ্ট কণা বা অণু বা পরমাণু বা আয়ন বা কণা পাওয়া যাবে, সেটাকে আমরা কি বলবো, মৌলিক পদার্থ। তা আমি যদি এক্সাম্পল তোমাকে এখানে দেই, আমি সংজ্ঞাটা আবারও বলছি একবারে সংক্ষেপে। মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ বা ওই পদার্থের উপাংশ বা ওই পদার্থের অংশ ছাড়া অন্য কোনো বা অন্য ধর্মের কোনো কণা বা পদার্থ পাওয়া যায় না, তাকে আমরা কি বলবো, মৌলিক পদার্থ। তুমি এখানে একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি কণা দ্বারা মানে দ্বিপরমাণুক যারা মানে বাইনারি এলিমেন্টস যারা, যেমন ধরো নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, ব্রোমিন গ্যাস, তো ভাই এরা সবাই কিন্তু বাইনারি, তাই না। বাইনারি মানে বুঝো, বাইনারি মানে হচ্ছে দ্বিপরমাণুক। তো আমি দেখুন নাইট্রোজেনকে হিট করি, এখানে আমি যতগুলো কণা পাবো সবই নাইট্রোজেন হবে, তাই না। নাইট্রোজেন ব্যতীত অন্য ধর্মের বা অন্য বৈশিষ্ট্যের কণা পাওয়া যাবে না। এখানে তুমি কি পাবা বলো তো, অক্সিজেন পাবা। হ্যাঁ, যদিও অক্সিজেন সিঙ্গেল থাকে না, বাট O2কে মানে অক্সিজেন গ্যাসকে তুমি যদি ডিবাস্টিং করো, ডিস্ট্রাকটিভ করো, তাহলে তুমি অক্সিজেনে পাবা, অন্য ধর্মের কোনো কিছু পাওয়া যাবে না। হ্যাঁ, অথবা এখানে কি পাবা বলো তো, হাইড্রোজেনের কি পাবা, পরমাণু পাবা। আমি যদি পরমাণুই বলি, কারণ এই অধ্যায়টা আমাদের পরমাণু রিলেটেড, পরমাণু পাচ্ছ, এটা কি পাবা, পরমাণু পাবা। তাহলে এগুলো সবই কিন্তু হাইড্রোজেনের উপাংশই পাওয়া যাবে, বা অক্সিজেনের উপাংশ অথবা নাইট্রোজেনের উপাংশ, যারা নাইট্রোজেনের ধর্মকে বহন করে, যারা অক্সিজেনের ধর্মকে বহন করে, যারা হাইড্রোজেনের ধর্মকে বহন করে। আর তুমি যদি এখানে লিখতে চাও X2 মানে হ্যালোজেনাস, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরাও কিন্তু সবাই মৌলিক পদার্থের মধ্যেই পড়ে। সিঙ্গেল অক্সিজেন অথবা তোমার পর্যায় সারণীতে যে 118টা এলিমেন্টস আছে তেজস্ক্রিয় মৌল ছাড়া বাকি সবগুলাই কিন্তু তোমার মৌলিক পদার্থ। অনেকে প্রশ্ন করবে তেজস্ক্রিয় মৌল কি, মৌলিক পদার্থই, বাট যেহেতু এটা আসলে ধরাছোঁয়ার বাহিরে, এই কারণে আমরা ওটাকে আপাতত লেকচারে আনছি না। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে যৌগিক পদার্থ কি। তুমি কি এটা বলতে পারো না যে অনেকগুলো মৌলিক পদার্থের সমন্বয়ে কি হয়, যৌগিক পদার্থ হয়। তবে কথা আছে, অনেকগুলো মৌলিক পদার্থ তো আমি শুধু নাইট্রোজেনে নিতে পারি। অনেকগুলো নাইট্রোজেন নিয়ে ধরো নাইট্রোজেন গ্যাস সিলিন্ডার তৈরি করলাম, সব নাইট্রোজেনের গ্যাস, তাহলে ওটা কি যৌগিক হবে? নো। যৌগিক হতে হলে তোমার দুইটা ভিন্ন ধরনের মৌলিক পদার্থের সমন্বয় হতে হবে।
স্যার বুঝি না তো, আসো তোমাকে বোঝাচ্ছি যে মৌলিক পদার্থটা যদি আমি তোমাকে এখানে বুঝাই, ধরো অ্যাজ লাইক এ সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। তোমরা তো ইংলিশে এক্সাম্পল দিলে করিম, রহিম, সালাম, বরকত দিয়ে দাও। আমরা এখানে পদার্থ দিয়ে যখন এক্সাম্পল দিব বা মৌল দিয়ে, তাহলে সবসময় সোডিয়াম ক্লোরাইডটাই বেশি আমরা রেফারেন্স হিসেবে নিয়ে আসি। তাহলে ভাইয়া এই যে দেখো এইখানে তুমি যেটা দেখছো, দেখো এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো এখানে এই যে সোডিয়াম দেখো এটা কিন্তু একটা মৌলিক পদার্থ, আর এখানে কি আছে ক্লোরিন, এটাও কি একটা মৌলিক পদার্থ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই সোডিয়াম এবং ক্লোরিন দুইটা মৌলিক পদার্থ নিয়ে আমি কি পাইছি, যৌগিক পদার্থ সোডিয়াম ক্লোরাইড। আমি যদি এখন সোডিয়াম ক্লোরাইডকে ভেঙে ফেলি তাহলে দুইটা ভিন্ন ধর্মের মানে আলাদা আলাদা মৌলিক পদার্থ পাওয়া যাবে। তাহলে আমরা কি বলতে পারি, যৌগিক পদার্থ কি, যেই পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থর যে ধর্ম আছে সেই ধর্ম ছাড়াও ভিন্ন ধর্মের উপাংশ বা মৌল বা অণু বা পরমাণু পাওয়া যায়, তাদেরকে আমরা কি বলবো, যৌগিক পদার্থ। এছাড়া আছে তোমার কার্বন ডাই অক্সাইড, আছে কি পানি। সার কথা কি জানো, একবারে সামারিটা হচ্ছে তোমার সিঙ্গেল মৌলগুলা যারা আছে সবই কি মৌলিক, আর যেগুলা ভিন্ন ধরনের মানে ডাবল অর্থাৎ যৌগ হিসেবে থাকে এরা সবাই কিন্তু যৌগিক। আমি যদি পানিকে বিশ্লেষণ করি হাইড্রোজেন আর অক্সিজেন পাচ্ছি, আমি কার্বন ডাইঅক্সাইডকে বিশ্লেষণ করলে কার্বন এবং অক্সিজেন পাচ্ছি, যাদের বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন। কার্বনের একার বৈশিষ্ট্য যা, অক্সিজেনের বৈশিষ্ট্য কিন্তু ভিন্ন। তাহলে দুইটা ভিন্ন ধর্মের বা ভিন্ন ধরনের মৌল বা যৌগ মিলে আরেকটা ভিন্ন ধরনের মৌল বা যৌগ তৈরি হচ্ছে, এটা হচ্ছে কি ভাই যৌগিক পদার্থ। ওকে, তাহলে আশা করি তোমরা মৌলিক এবং যৌগিক পদার্থের যেই মানে ফ্র্যাকশনটা বা যে টপিকসটা সেটা আশা করি বুঝে গেছো মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে যদি এছাড়া তোমাদের কোনো প্রশ্ন থাকে যে স্যার আমি মৌলিক এবং যৌগিক পদার্থ আরেকটু ভালো করে বুঝতে চাই, তাহলে তুমি অবশ্যই আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউবে যে আমাদের ওমেগা স্কুল নামে যে চ্যানেল আছে সেখানে অবশ্যই আমাদেরকে নক করবা। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন মৌলিক এবং যৌগিক পদার্থ কমপ্লিট করে আমরা এখন চতুর্থ নাম্বার যে স্লাইড আছে আমরা একটু সেখানে যেতে চাই। সেখানে আছে প্রতীক কি, উদাহরণ দাও। দেখো এই যে দেখো স্লাইড নাম্বার কত এটা বলো তো, এটা স্লাইড নাম্বার হচ্ছে 4। প্রতীক কাকে বলে, দেখো এই প্রতীক কিন্তু আবার বনশ্রীর প্রতীক না, এটা হচ্ছে বিশেষ করে তুমি যখন স্পেশালাইজড কোনো মৌলকে প্রকাশ করতে চাও, মৌল দেখো এই যে তুমি যখন কোনো স্পেশালি কোনো মৌলকে প্রকাশ করবা, তাহলে কোনো মৌলকে প্রকাশ করার জন্য আমরা আসলে কি বেছে নেই, কোনো মৌলকে স্পেশালি প্রকাশ করার জন্য সংক্ষেপে আমরা বেছে নেই কি প্রতীক। যেমন ধরো তোমার যে 118টা মৌল আছে, এই মৌলগুলার সংক্ষিপ্ত একটা রূপ আছে, যেমন তুমি ন্যারেটিয়ামের নাম শুনছো বা আর মানে যে কি কি বলে এটাকে ক্যালসিয়ামের নাম শুনছো, ম্যাগনেসিয়ামের নাম শুনছো। তাহলে ক্যালসিয়ামকে তুমি কিভাবে মানে সিম্বলাইজড করতে চাও, তাহলে সিম্বল হচ্ছে কোনো একটা মৌলের সংক্ষিপ্ত রূপ। দ্যাট ইজ তুমি এভাবে চিন্তা করো যে ধরো হাইড্রোজেন, তো হাইড্রোজেন পুরো না লিখে তুমি এভাবে লিখতে পারো এইচ। আবার অক্সিজেন, অক্সিজেনের কি আছে বলো তো ও। এরপর ধরো তুমি যদি আরো চিন্তা করো নাইট্রোজেন, এরপর ধরো ফ্লোরিন, এগুলো সবই কি, এগুলো সবই হচ্ছে প্রতীক। তাহলে কোনো একটা মৌলের সংক্ষিপ্ত প্রকাশকে আমরা কি বলবো, প্রতীক বলবো। 118টা মৌল আছে ভাইয়া, এই 118টা মৌলের কিন্তু আলাদা আলাদা কি আছে, সিম্বল আছে। তাহলে আমরা যদি সংক্ষেপে বলি মৌলের ক্ষেত্রে কি হবে প্রতীক, আর যৌগের ক্ষেত্রে কি হবে সংকেত। তাহলে মৌলের ক্ষেত্রে যদি আমরা এভাবে লিখতে থাকি যে স্যার আরও কিছু লেখেন, ধর আমি ক্যাডমিয়াম লিখবো পিবি, প্লাম্বাম লিখতে চাই, তারপর ধরো প্যালাডিয়াম লিখতে চাই PRD, তারপর ধরো আমি জিঙ্ক লিখতে চাই জিঙ্ক, ঠিক আছে। এরপর ধরো ক্রোমিয়াম লিখতে চাও CR ক্রোমিয়াম, ঠিক আছে। আবার ক্যালসিয়াম, আবার ধরো ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম, ঠিক আছে। আবার AG সিলভার 108, ওকে। তারপর তুমি যদি লিখতে চাও স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়াম আছে না, এরপর তুমি লাগে FE ফেরাম, আর লিখবো না, ওকে। তাহলে এগুলো সবই কি ভাই, এগুলো সবই প্রতীক। তাহলে কোনো একটা মৌলের সংক্ষিপ্ত প্রকাশ, যেমন স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম আছে না, তারপর হচ্ছে তোমার সিলভার আছে, সিলিকন আছে, ফসফরাস আছে, সবারই সংক্ষিপ্ত প্রকাশটা কি ভাই প্রতীক। তো এখানে কিছু রুলস আছে, যখন তুমি কোন একটা প্রতীক দুইটা সিম্বল মানে দুইটা অ্যালফাবেট মানে দুইটা মানে কি বলে ইয়ে নিয়ে হবে, অ্যালফাবেট নিয়ে হবে, তাহলে প্রথমটা হবে ক্যাপিটাল লেটারে, পরেরটা হবে কি স্মল লেটারে। যেমন ধরো তুমি লিখতে চাইলা ম্যাঙ্গানিজ, তাহলে আমি কি লিখবো MN। তুমি লিখতে চাও মলিবডেনাম MO, ঠিক আছে। তুমি এখানে দেখো আয়রনের মানে ফেরাম যেটা FE, স্ক্যান্ডিয়ামের SC। যখন দুইটা অ্যালফাবেট দিয়ে
তোমার বিশেষ করে অক্ষর দিয়ে আমরা কোনো প্রতীক লিখতে যাব, সেখানে অবশ্যই তোমার প্রথমটা হবে কি ক্যাপিটাল লেটার মানে বড় হাতের, পরেরটা হবে কি স্মল লেটার বা ছোট হাতের। মাই ডিয়ার স্টুডেন্টস, এটাই হচ্ছে আমাদের প্রতীক চেনার একেবারে সংক্ষিপ্ত একটা ওয়ে। এরপর তোমার কাছে যদি কোনো ওয়ে থাকে বা তুমি আরও বেশি জানো, দয়া করে অবশ্যই আমাদের ডাক হরকরা কিংবা তুমি যে ওই যে আমরা বলি না ডাকের মাধ্যমে বিভিন্ন চিঠি পাঠায়, তুমি এত দূরে যাওয়ার দরকার নেই, জাস্ট আমাদের পেজে আমাদেরকে একটু নক দিও যে স্যার আমি এইভাবেও শিখেছি। অবশ্যই আমরা তোমাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে আমরা নতুনত্ব শেখাবো। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে প্রতীক, এই যে 118টা মৌল, সবগুলোই তুমি আশা করে মানে জানবা বা শিখবা। এই যে দেখো এটা হাইড্রোজেন, আমি লাস্ট মৌলটা লিখবো অর্গানাসিয়াম, অর্গানেসিয়াম। আবার দেখবা নিহোনিয়াম আছে না, আছে কি মস্কোভিয়াম এমসি, আছে কি ভাইয়া ফ্লোরভিয়াম মানে FL, ঠিক আছে, আছে কি লিভারমোনিয়াম LV, আছে কি টেনেসিয়াম TS। তাহলে এই যে মৌলগুলো এইভাবে শেষ হবে না, 118টা মৌল তুমি লিখতে পারবা। দেখো আমি লিভারমোনিয়াম কি লিখছি LV, L বড় হাতের, V ছোট হাতের। তাহলে ভাইয়া তোমাদের ল্যাটিন শব্দ থেকে বা গ্রিক শব্দ থেকে যে মৌলগুলো এসেছে, তুমি ল্যাটিন নামগুলা একটু ভালো করে শিখবা। আর্জেন্টা ফাইন বা তোমাদের অথামন, ঠিক আছে অথামন, তারপর ফসফরাস বা পটাশিয়াম কি দিয়ে আসে পি দিয়ে, কিন্তু আমরা লিখি কি কে, তাই না, বাট ওয়াই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ধরনের চমৎকার জিনিসগুলো শিখতে হলে অবশ্যই আমাদের ক্লাসগুলো তোমরা ফলো করবা। ওকে, আমরা এটা স্কিপ করে চলে যাচ্ছি। যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবা। তোমাদের এই লেকচারটা কিন্তু শুধুমাত্র নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আশা করি যারা একেবারে প্রত্যন্ত অঞ্চলে আসো কিংবা ঢাকার বাহিরে বা চট্টগ্রামে বা বাংলাদেশের 8টা ডিভিশনের বা 9টা ডিভিশনের বা 64 জেলার যে যেখানে আসো, তোমরা একবারে ফ্রিতে আমাদের ক্লাসগুলা উপভোগ করতে পারবা, শিখতে পারবা, জানতে পারবা। তোমাদেরকে শেখানোর জন্য কিংবা জানানোর জন্য আমাদের ওমেগা পরিবারের প্রত্যেক টিচার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে তোমাদের অভি স্যার, ম্যাগনেট স্যার, নাহিয়ান স্যার, নাসিমুল স্যার, রনি স্যার, রাকিব স্যার, তোহা স্যার, এরকম অনেক টিচার আছে যারা নিরলসভাবে প্রতিনিয়ত ক্লাস শেষে এইভাবে লেকচার দিয়ে থাকেন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই লেকচারগুলো অবশ্যই তোমরা দেখবা এবং আমাদেরকে ফিডব্যাক দিবা। আমরা এখন নতুন আরেকটি লেকচারে মানে আরেকটা স্লাইডে চলে যাব, স্লাইড নাম্বার 6। প্রতীকের পরে আমরা এখন চলে যাব সংকেত কি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো আমরা এখন শিখবো যেটা ছিল সংকেত কি, একেবারে সংক্ষিপ্ত আকারে শিখবো সংকেত কি। দেখো উদাহরণ দাও। তো সংকেত হচ্ছে কি, এটা নর্মাল বিষয় ভাইয়া, কোনো একটি যৌগের, এটা কার কার ক্ষেত্রে হবে বলো তো, এটা হবে শুধুমাত্র যৌগের ক্ষেত্রে। কার ক্ষেত্রে হবে, হ্যাঁ যৌগের ক্ষেত্রে হবে। ওকে, তাহলে ভাইয়া কোনো একটা যৌগ তুমি বানাইছো, দেখো একটা যৌগ বানাইতে কি লাগে, দুইটা ভিন্ন মৌল লাগে, তাই না, অণু এবং যৌগ। দেখো দুইটা এক হলে একটু ডিফারেন্স আছে। অণু যেমন ধরো নাইট্রোজেন গ্যাস, এটা একটা অণু। আমাদের কার্বন ডাই অক্সাইড, এটা কিন্তু একটা যৌগ, তাই না। তাহলে ভাইয়া অণু আর পরমাণু দুইটার মধ্যে ডিফারেন্স কি, নেক্সট ক্লাসে আসতেছে ইনশাআল্লাহ, নেক্সট এপিসোডে থাকবে তোমাদের জন্য। আমি একটু আজকে সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা দিচ্ছি। যৌগটা মানে সংকেতটা কি, যৌগের ক্ষেত্রে সংকেত হয়। তুমি ধরো আজ এই মুহূর্তে তুমি সিঙ্গেল, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই, তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, তুমি সিঙ্গেল। আরে ভাই তুমি সিঙ্গেল হলেই তো তুমি প্রতীকে আছো, ঠিক আছে। আর যখন তুমি বিয়ে করবা তুমি ডাবল হবা, হ্যাঁ কাপল। তুমি আজকে একা হেঁটে যাচ্ছ, তুমি সিঙ্গেল, বলবে তোমার এককভাবে ডাক দিবে, ঠিক আছে, এই রহিম, করিম, সলিম, আবদুল্লাহ, হোয়াটএভার। বা তুমি যখন ডাবল হবা, পাশে দিয়ে যে দেখবে দেখো একটা কাপল যায়। তো কাপল মানে কি, যুগল। আর যুগলকে তুমি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে চাও কি দিয়ে, সংকেত দিয়ে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে ম্যাগনেসিয়াম, দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা কিন্তু একটা যৌগ, তাই না। তা আমি এটাকে সংক্ষিপ্ত আকারে লিখতে চাই। দেখো এখানে মৌলগুলো একটা নির্দিষ্ট অনুপাতে আছে। ম্যাগনেসিয়াম এখানে কয়টা, একটা, তাই না। আর ক্লোরিন এখানে কয়টা, দুইটা। তাহলে 1:2 অনুপাতে আসে না। তাহলে ভাইয়া যখন একটা যৌগ তৈরি হয় ভিন্ন ধরনের মৌল দিয়ে হয়, প্রতীক দিয়ে, তাহলে একাধিক, একের অধিক প্রতীক একত্রিত হয়ে যখন তারা একটা নির্দিষ্ট যৌগ তৈরি করে, ওই যৌগের যে অনুপাত আছে, অনুপাত সহ সংক্ষিপ্ত আকারে প্রকাশকে আমরা কি বলবো, সংকেত বলবো, তাই তো। তাহলে সংক্ষিপ্ত আকারে আমরা কি বলি, ধরো হাজবেন্ড ওয়াইফ, এদেরকে আমরা কি কি বলি, কাপল বলি, যুগল বলি, বলি না, হ্যাঁ অবশ্যই, বা স্বামী স্ত্রী বলি। তার মানে কি দুইজন আলাদা আলাদা, বাট আমরা একটা ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করি, যার নাম কি সংকেত। তাহলে যৌগের ক্ষেত্রে সেম, এরকম আরো অনেক যৌগ আছে মাই ডিয়ার স্টুডেন্টস। সেটা হচ্ছে কি, দেখো যেমন ধরো এই দেখো, এটার নাম কি বলতো, এটা কিন্তু ভাইয়া ফেরাস হাইড্রোক্সাইড,
এটার নাম কি দেখো, নাম চেঞ্জ হয়ে যাবে এখন, ফেরিক হাইড্রোক্সাইড, তাই তো, ফেরিক হাইড্রোক্সাইড। আবার ধরো এটার নাম কি বলতো, সিলিকন টেট্রাক্লোরাইড। আবার এটার নাম কি বলতো, কার্বন টেট্রাক্লোরাইড। ওকে, তাহলে এগুলো সবই কি বলতো, প্রতীক। তুমি যদি আরো ছোট ছোট জানতে চাও যে স্যার কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড আছে না এরকম, আবার নাইট্রোজেন মনোঅক্সাইড, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, আবার আছে কি মিথেন, আছে না, এরকমভাবে আরও অনেক যৌগ আছে, ধরো C2H কত, ধরো 6 ইথেন। তাহলে এই যে আমি ইথেনকে জানতে চাই, তাহলে ইথেনকে আমি কিভাবে জানবো, প্রতীক আকারে নাকি সংকেত আকারে? প্রতীক নিয়ে কিন্তু সংকেত হয়। তাহলে কার্বন C, হাইড্রোজেন কি H, এই দুইটা প্রতীক মিলে একটা যৌগ হবে। তাহলে সেখানে একটা অনুপাত তৈরি করতে হবে। কি অনুপাত? কার্বন আছে 2টা, হাইড্রোজেন কয়টা, 6টা, তাহলে 2:6। এই অনুপাত অবশ্যই সংকেতের মধ্যে থাকতে হবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সংকেত মোটামুটি তোমাদেরকে বুঝিয়েছি, প্রতীক সংকেত আপাতত শেষ। আমি কিন্তু আবারও বলছি, প্রতীকের ক্ষেত্রে তুমি ল্যাটিন যে ওয়ার্ড, ল্যাটিন যে নাম, যেমন ধরো তুমি ন্যারেটিয়াম, সোডিয়াম, Na, তাহলে এই যে ভাইয়া অ্যারাবিয়ান থেকে বা ল্যাটিন থেকে বা গ্রিক থেকে যে নামগুলো এসেছে, সেই নামগুলো তুমি একটু ভালো করে দেখবা, পড়বা, জানবা, আমাদেরকেও জানাবা। আমরা কিন্তু প্রস্তুত আছি তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের রসায়ন অধ্যায় 3-এর পদার্থের গঠন থেকে পদার্থের সমাচার। এই সমাচারের আজকের এই লেকচারটি এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাস তোমাদের জন্য যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে বিভিন্ন মৌলের ল্যাটিন নামসমূহ। অলরেডি কিন্তু শেষ, তাহলে এই লেকচারে কিন্তু আমাদের প্রয়োজন নাই। ল্যাটিন নামগুলো তোমরা, আমি কিছুটা বলেছি, মানে যেটা প্রতীক আর কি, সেগুলো তোমরা আশা করি পারবা। তাহলে আমরা এটা আলাদা কোনো স্লাইড নেওয়ার প্রয়োজন নেই। তাহলে বিভিন্ন মৌলের যে ল্যাটিন নাম আছে, 118টা মৌল, কিন্তু 18টা ল্যাটিন নাম বা 18টা ভিন্ন ভিন্ন নাম থেকে এদের উৎপত্তি হয়েছে। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা স্কুলে অনেক টিচাররাই বলেন, সম্মানিত শিক্ষকগণ বলেন যে তোমরা 1 থেকে 20 পর্যন্ত শিখো। কেউ কোনো স্কুলে 1 থেকে 30 পর্যন্ত, আবার কোনো টিচার আছে যারা একটু অ্যাডভান্সড, এরা 1 থেকে 40 পর্যন্ত শিখতে বলেন। বাট আমরা ওমেগা পরিবারের যে সকল কেমিস্ট্রির টিচার আছেন, তারা এক কথাই বলেন যে তোমাকে অবশ্যই 60, মানে 60টি মৌলের নাম, 60 এই মৌল পারলে তুমি 70টা মৌল একেবারে সিরিয়ালি মুখস্থ করে ফেলো, প্রতীক এবং পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সহ। এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর ফাইনাল কথা হচ্ছে ভাইটাল যেটা, সেটা তুমি পারলে 118টাই মুখস্থ করে ফেলো। তবে 119, 120 মৌল কিন্তু রাশিয়া থেকে আসতেছে, যেটা মানে খুব শীঘ্রই তোমরা পাবা। সেটা নিয়ে আমরা পর্যায় সারণীতে কথা বলবো মাই ডিয়ার স্টুডেন্টস। এই বিভিন্ন মৌলের ল্যাটিন নামগুলো তোমরা একটু দেখে নিও। এখানে আসলে আহামরিক তেমন কোনো প্রবলেম নাই, বুঝানোর কিছু নাই, বাট আমি আর পূর্বের লেকচারে তোমাদেরকে বুঝিয়েছি। বিভিন্ন যৌগের নাম সমূহ ও সংকেত। দেখো আমি কিন্তু অনেকগুলো নাম দিছি, সংকেত দিছি। আরও দেখতে চাও? তাহলে আমরা লেকচার নাম্বার 2-তে তোমাদের জন্য এই টপিকটা নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে বিভিন্ন যৌগের নাম ও সংকেত। এর পরবর্তী লেকচারে থাকবে নাই। ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগা পরিবারের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।